তার মানে ৬-৭ ঘন্টার ধাক্কা। রাস্তা খারাপ না হলে আরও তাড়াতাড়ি পৌঁছানো যেতে পারে। আমার মতে আজই যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়া উচিত। ফেলুদা বলল, আমারও তাই মত। আমি একটা জিপের ব্যবস্থা দেখছি। জিনিসপত্র সঙ্গে বেশি না নেওয়াই ভালো। তুমি জিপ দেখো, আমি ডাকবাংলোর বুকিংটা সেরে রাখছি। বাই দ্য ওয়ে, হেলমুট ঘর থেকে বেরোতে গিয়ে থেমে ফেলুদার দিকে ঘুরে বলল, লোকটা যে পরিমাণে ডেঞ্জারাস বলে মনে হচ্ছে, ওর কাছে বন্দুক টন্দুক থাকা কিছুই আশ্চর্য নয়। এদিকে আমার কাছে তো ফ্ল্যাশ গান ছাড়া আর কিছুই নেই। তোমাদের কাছে? হেলমুটের কথা শেষ হওয়ার আগেই ফেলুদা তার সুটকেসের ভেতরে হাত ঢুকিয়ে রিভলভারটা বার করে হেলমুটকে দেখিয়ে দিল। আর এই যে আমার কার্ড। ফেলুদা তার প্রাইভেট ইনভেস্টিগেটর লেখা ভিজিটিং কার্ডের একটা হেলমুটের দিকে এগিয়ে দিল। কিন্তু দুঃখের বিষয়, সেদিন আর কোনো জিপ ভাড়া পাওয়া গেল না। যে কটা ছিল সবগুলো আমেরিকান ট্যুরিস্টরা নিয়ে সারা দিনের জন্য রুম টেকে চলে গেছে। আগামীকাল সকলের জন্য জিপের ব্যবস্থা করে বেশিরভাগ দিনটাই হেঁটে গ্যাংটক শহর দেখে কাটিয়ে দিলাম। দুপুরে বাজারের দিকটায় নিশিকান্ত বাবুর সঙ্গে দেখা হলো। তাকে পমিয়াংচির কথা বলতে তিনি অবশ্যই লাফিয়ে উঠলেন। সন্ধ্যের দিকে ভদ্রলোক একটা অদ্ভুত জিনিস এনে আমাদের দেখালেন। হাতখানেক লম্বা একটা লাঠি, তার ডগায় বাঁধা ছোট্ট একটা কাপড়ের থলি। কি জিনিস বলুন তো এটা? এক গাল হেসে জিজ্ঞেস করলেন নিশিকান্তবাবু। জানেন না তো? এই থলের ভিতরে আছে নুন আর তামাক পাতা। পায়ে যদি জোঁক ধরে, এই থলির একটা ঘষাতেই বাবাজি খসে পড়বেন। ফেলুদা জিজ্ঞেস করল, নাইলনের মোজা ভেদ করেও জোঁক ঢোকে নাকি? কিছুই বিশ্বাস নেই মশাই। গেঞ্জি, শার্ট আর ডবল পুলোভার ভেদ করেও বুকের রক্ত খেতে দেখেছি জোঁককে। আর মজা কি জানেন তো? ধরুন লাইন করে একদল লোক চলেছে জোঁকের জায়গা দিয়ে। এখন জোঁকের তো চোখ নেই, চোখ দেখতে পায় না। মাটির ভাইব্রেশনে বুঝতে পারে কোনো প্রাণী আসছে। লাইনের মাথায় যে লোক থাকবে তাকে জোঁক অ্যাটাক করবে না, কিন্তু তার ভাইব্রেশনে তারা সজাগ হবে। দ্বিতীয় লোকের বেলা তারা মাথা উঁচিয়ে উঠবে, আর থার্ড যিনি রয়েছেন তার আর নিস্তার নেই, তাকে ধরবেই। ঠিক হলো, আমরা প্রত্যেকেই একটা করে জোঁক ছড়ানো লাঠি সঙ্গে নিয়ে যাব। শুতে যাবার আগে ফেলুদা বলল, 2 দিন বাদেই কিন্তু বুদ্ধ পূর্ণিমা, এখানে উৎসব হবে। সেই উৎসব কি আমরা দেখতে পাবো? আমি ধরা গলায় জিজ্ঞেস করলাম। জানি না, তবে তার চেয়েও অনেক বড় পুণ্য কাজ হবে যদি আমরা শেলভাঙ্কারের হত্যাকারীকে কবজা করতে পারি। সারা রাত আকাশ পরিষ্কার ছিল, আর আমাদের জানলা দিয়ে ত্রয়োদশী চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। পরদিন ভোর 5টায় আমি, ফেলুদা, হেলমুট আর নিশিকান্ত সরকার সামান্য জিনিসপত্র 4টে কাগজের বাক্সে হোটেলের তৈরি দুপুরের লাঞ্চ আর 4খানা জোঁক ছাড়ানো লাঠি নিয়ে দুগ্গা বলে পমিয়াংচির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গ্যাংটক থেকে পমিয়াংচি যাবার 2টো রাস্তা আছে, একটা কিউশিং হয়ে আর একটা নামচি দিয়ে নয়া বাজার হয়ে। কিউশিংয়ের রাস্তা দিয়ে গেলে দূরত্ব কম হয়, কিন্তু গত কদিনের বৃষ্টিতে সে রাস্তা নাকি খারাপ হয়ে গেছে। তাই আমাদের নয়া বাজার দিয়েই যেতে হবে। 127 মাইল পথ। এমনিতে হয়তো দুপুরের খাওয়াটা সারার জন্য নামচিতে নামতে হতো, কিন্তু আমরা হোটেল থেকে লুচি, আলুর তরকারি আর মাংসর কাটলেট নিয়ে নিয়েছি। তাছাড়া 2টো ফ্লাস্কে রয়েছে জল, আর 2টোতে গরম কফি। কাজেই পথে আর খাওয়ার জন্য থামতে হবে না। সাবধানে গেলেও ঘন্টা 8 বেশি সময় লাগা উচিত নয়। তাই মনে হয় বিকেলের আগেই আমরা পেমিয়াংচি পৌঁছে যাব। হেলমুট দেখলাম একটার বেশি ক্যামেরা সঙ্গে নেয়নি, আর নিশিকান্তবাবু দেখি কোত্থেকে একজোড়া চামড়ার গোলস জুতো সঙ্গে নিয়েছেন। বললেন, ভেবে দেখলাম যোগ যদি পায়ের পিছন দিকে ধরে তাহলে তো আর দেখতেই পাবো না। নুনের থলি কোন কাজটা দেবে মশাই? তার চেয়ে এই গামবুটি ভালো, 100% সেফ সাইড। যদি গাছ থেকে মাথায় পড়ে জোঁক? ফেলুদা জিজ্ঞেস করল। নিশিকান্তবাবু মাথা নাড়লেন। মানে ম্যাক্সিমাম জোঁকের টাইম এটা নয়, সেটা আরও পরে জুলাই আগস্টে। এখন বাবাজিরা সব মাটিতেই থাকেন। নিশিকান্তবাবুকে বলা হয়নি যে আমরা খুনির সন্ধানে চলেছি। উনি জানেন যে আমরা ফুর্তি করতে যাচ্ছি, তাই দিব্যি নিশ্চিন্তে আছেন।
ওখানে গোলাগুলি চললে যে ওর কি দশা হবে তা জানি না। 6:15টার সময় আমরা সিংথাম পৌঁছে গেলাম। এই জায়গাটা গ্যাংটক আসার সময়ও পড়েছিল। বাজারের মধ্য দিয়ে রাস্তা গেছে, বেশ গিজগিজে ছোট শহর, তিস্তার পাশেই। আমরা বাঁ দিকে ঘুরে তিস্তার ওপর দিয়ে একটা ব্রিজ পেরিয়ে উল্টো দিকের পাহাড়ে উঠলাম। এখান থেকে শুরু করে বাকি রাস্তাটা হবে আমাদের কাছে নতুন। আমাদের জিপটা নতুন না হলেও খুব বেশি পুরনোও নয়। স্পিডোমিটার মাইলোমিটার দুটোই এখনও কাজ করছে। সিটের চামড়া টামড়াগুলোও বিশেষ ছেড়েনি। ড্রাইভারের চেহারাটা দেখবার মতো। লোকটা বোধহয় নেপালি নয়, কারণ নেপালিরা সাধারণত বেটে হয়, এ রীতিমতো লম্বা। কালো প্যান্ট, কালো চামড়ার জার্কিন আর কালো শার্ট পরেছে। শার্টের বোতাম গলা অবধি লাগানো। মাথায় একটা ক্যাপ পরেছে, যেটার রঙও প্রায় কালোই। আমেরিকান গ্যাংস্টার ছবিতে মাঝে মাঝে এরকম চেহারার লোক দেখা যায়। ফেলুদা ওর নাম জিজ্ঞেস করতে বলল থন্ডুপ। নিশিকান্তবাবু বিজ্ঞের মতো বললেন তিব্বতী নাম। ব্রিজ পেরিয়ে পাহাড়ের গা দিয়ে উঠতে উঠতে বুঝলাম এদিকের দৃশ্য একেবারে অন্যরকম। গাছপালা অনেক কম, আর মাটিটা লালচে আর শুকনো। হঠাৎ দেখলে মনে হয় যেন বিহারের কোনো পাহাড়ি জায়গা দিয়ে চলেছি। এক এক জায়গায় রাস্তা খুবই খারাপ, আর তার মানেই সেখানে রাস্তা সারানোর কাজ হচ্ছে। নেপালি ছেলে মেয়ের দল হয় পাথর সরাচ্ছে, না হয় পাথর ভাঙছে, না হয় মাটি ফেলছে। এই দুদিনে নেপালি মেয়েদের দেখে কি করে চিনতে হয় সেটা ফেলুদার কাছেই শিখে নিয়েছি। এদের কানে মাকড়ি, নাকে নথ আর গলায় মোটা হাঁসুলি। সিকিমের মেয়েরা প্রায় গয়না পরে না বললেই চলে। অবশ্যই পোশাকেও তফাৎ আছে। গ্যাংটক থেকে নামচি হলো 64 মাইল। আমি মাইল পোস্টের দিকে চোখ রাখছিলাম। 22 মাইল পেরোনোর কিছু পরেই কানে একটা শব্দ এলো। পিছন থেকে একটা জিপ বারবার হর্ন দিচ্ছে। থন্ডুপ কিন্তু পাস দেবার কোনো আগ্রহ না দেখিয়ে কেবল আমাদের গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে দিল। ফেলুদা বলল, ও গাড়ির এত তাড়া কিসের? থন্ডুপ বলল, হর্ন দিকো, ওকে এগোতে দিলে আপনাদের ধুলো খেতে হবে। সেদিনের মতোই ফেলুদা আর আমি সামনে বসেছিলাম, আর পিছনে হেলমুট আর নিশিকান্ত। আমরা স্পিড বাড়ানো সত্ত্বেও পিছনের জিপটা বারবার এগিয়ে আসছে আর হর্ন দিচ্ছে। এমন সময় নিশিকান্ত চেঁচিয়ে উঠে বললেন, আরে এই যে মশাই, ভদ্রলোক। কোন ভদ্রলোক বলে ফেলুদা পেছন ফিরল, আর সেই সঙ্গে আমিও। ও মা, এই যে শশধর বাবু। আমাদের পেছনে ফিরতে দেখে আবার গ্যাঁ গ্যাঁ করে হর্ন, আর শশধর বাবুর মরিয়া হয়ে হাত নাড়া। ফেলুদা বলল, যারা রোগ দিজিয়ে থন্ডুপজি, পিছনে চেনা লোক। আমাদের গাড়ি থামার সঙ্গে সঙ্গে পেছনেরটাও থামল, আর শশধর বাবু নেমে আমাদের দিকে দৌড়ে এলেন। আপনারা তো আচ্ছা লোক মশাই, সিংথামে এত চেঁচালুম আর শুনতেই পেলেন না। ফেলুদা অপ্রস্তুত বলল, আরে আপনি আসছেন জানলে কি করে আর আপনাকে ছেড়ে আসি? তা আপনি ওরকম টেলিগ্রাম করলেন, তাতে কি আর ওখানে বসে থাকা যায়? আমি সেই তখন থেকে ফলো করছি আপনাদের। পিছনে থাকলে যে কীরকম ধুলো খেতে হয় সেটা শশধরবাবুর চেহারা দেখেই বুঝতে পারছিলাম। আর কিছুক্ষণ এইভাবে চললে ভদ্রলোক একেবারে ভস্মমাখা সাধু বাবা হয়ে যেতেন। কিন্তু ব্যাপার কি, এই বললেন সন্দেহজনক ব্যাপার, আর সেসব ছেড়ে ছুড়ে এখন এদিকে কোথায় চলেছেন? ফেলুদা একথার কোনো জবাব না দিয়ে বলল, আপনার সঙ্গে মালপত্র কি অনেক? মোটেই না, কেবল একটা সুটকেস। তাহলে এক কাজ করা যাক, আপনার গাড়িটা সঙ্গে সঙ্গে চলুক, ওতে বরং আমাদের মালগুলো চাপিয়ে দিই। আপনি আমাদের এটার পেছনে বসে আসতে পারবেন তো? নিশ্চয়ই। জিপ চলতে চলতে ফেলুদা গত দুদিনের ঘটনাগুলো শশধরবাবুকে বলল। এমনকি হেলমুটের আসল পরিচয়টাও দিয়ে দিল। সব শুনে টুনে শশধরবাবু ভুরু কুচকে বললেন, বাট হু ইজ দিস ডক্টর বৈদ্য? শুনেই তো ভণ্ড বলে মনে হচ্ছে। আজকের দিনে এসব বুজরুকিকে প্রশ্রয় দেওয়ার কোনো মানেই হয় না। ওর হাবভাব দেখেই ওকে সোজাসুজি হুমকি দেওয়া উচিত ছিল আপনাদের। সেটা না করে আপনারা ওকে প্রেমিয়াংচি পালাতে দিলেন। সত্যি আপনাদের কাছ থেকে। ফেলুদা বাধা দিয়ে বলল, হেলমুটের আসল পরিচয়টা পাওয়াতেই তো ওর উপর সন্দেহটা গেল। আর আপনার দিক থেকেই খানিকটা গলতি হয়েছে শশধরবাবু। আপনি তো একবারও বলেননি শেলভাঙ্কারের প্রথম স্ত্রী জার্মান ছিলেন। শশধরবাবু বললেন,
আরে সে কি আজকের কথা মশাই? তাও জার্মান বলে জানতুমই না, বিদেশি এইটুকুই শুনেছিলাম। শেলভাঙ্কার প্রথম বিয়ে করে আজ থেকে প্রায় ৩৫ বছর আগে। আই হোপ ওই তো বেটা সেখান থেকে সটকে পড়েনি, না হলে এই এতখানি পথ যাওয়াটাই বৃথা হবে। নামচি পৌঁছলাম ৯টার কিছু পরে। আকাশে মেঘ জমতে শুরু করেছে। তবে নামচিতে নাকি বৃষ্টি হয় না বললেই চলে। এটা নাকি সিকিমের সবচেয়ে শুকনো আর সবচেয়ে স্বাস্থ্যকর জায়গা। তাছাড়া সুন্দরও বটে, আর আশ্চর্য রকম পরিচ্ছন্ন। তা সত্ত্বেও আমরা মিনিট ১০-এর বেশি থামলাম না। যেটুকু থামা সেটুকু শুধু গাড়ির পেটে একটু ঠান্ডা জল আর আমাদের পেটে একটু গরম কফি ঢালার জন্য। হেলমুটের ফাঁকেই কয়েকটা ছবি তুলে নিল। লক্ষ্য করলাম সে কথা টথা বিশেষ বলছে না। ছবিটা তোলা যেন অভ্যেসের বশে। শশধরবাবুও চিন্তিত ও গম্ভীর। নিশিকান্তবাবু ফেলুদার মুখে সমস্ত ঘটনা শুনে একটু ঘাবড়েছেন বটে, তবে ভিতরে ভিতরে মনে হলো অ্যাডভেঞ্চারের গন্ধটা পেয়ে তিনি বেশ একটু রোমাঞ্চ বোধ করছেন। নামচির বাজার থেকে একটা কমলা লেবু কিনে খোসা ছাড়াতে ছাড়াতে বললেন, বিপদ যাই আসুক না কেন মশাই, একদিকে প্রদোষবাবু আর একদিকে জার্মান, বীরেনবাবুকে নিয়ে ডরবার কোনো কারণ দেখছি না। নামচি থেকে রাস্তা নামতে নামতে একেবারে নদীর লেভেলে পৌঁছে যায়। এই নদীর ধারেই নয়া বাজার। সেখান থেকে আবার একটা ব্রিজ পেরিয়ে অনেকখানি পথ এই নদীর ধার দিয়ে উঠে ৯,০০০ ফুটের ওপরে পেমিয়াংচি। এই নদী তিস্তা নয়, এর জল তিস্তার মতো ঘোলাও নয়। এর জল স্বচ্ছ সবুজ। মাঝে মাঝে জলের স্রোত পাথরে বাধা পেয়ে ফেনিয়ে ফেনিয়ে উঠছে। এ নদীর নাম রঙ্গিত। এত সুন্দর পাহাড়ি নদী এর আগে আমি কখনো দেখিনি। রঙ্গিতের পাশ দিয়ে পাক খেয়ে খেয়ে আমরা যে পাহাড়ের উপরে উঠছি তাতে গাছপালা অনেক বেশি। এখানকার মাটি লাল নয় আর শুকনোও নয়। এ যে বিহারের কোনো পাহাড় নয়, এ যে হিমালয়, তাতে কোনো ভুল নেই। শশধরবাবু বলেছিলেন ইয়াং মাউন্টেন্স, তাই ধস নামে। সেই ধসের যে কত চিহ্ন আশেপাশে পাহাড়ের গায়ে ছড়িয়ে রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। সবুজ পাহাড়ের গায়ে এখানে ওখানে ছাই রঙের সব ক্ষতচিহ্ন। ঠিক মনে হয় পাহাড়ের গায়ে বুঝি সেতী হয়েছে। অজস্র গাছপালা বনবাদা সমেত পাহাড়ের এক একটা অংশ ধসে পড়েছে একেবারে নদীর কিনারে। এইসব ন্যাড়া অংশ নতুন করে গাছপালা হয়ে আবার কবে পাশের সবুজের সঙ্গে মিশে যাবে তা কে জানে। একটা গুম্ফার পাশ দিকে যেতে দেখি সেই ভূত তাড়ানো নিশানের ঝড়। সবগুলো নিশানই তকতকে নতুন বলে মনে হচ্ছে। শশধরবাবু বললেন, সামনে বুদ্ধ পূর্ণিমা, তারই তোড়জোড় চলছে। ফেলুদার প্রথমে বোধ হয় কথাটা শোনেনি। প্রায় মিনিট খানেক পরে বলল, কত তারিখে পড়ছে বুদ্ধ পূর্ণিমা? শশধরবাবু বললেন, কালই বোধহয় পূর্ণিমা। কাল হলো 17ই এপ্রিল। 17ই এপ্রিল? তার মানে হলো চৌঠা বৈশাখ। চৌঠা বৈশাখ ফেলুদার বিড়বিড়ানি জিপের শব্দে আর কেউ বোধহয় শোনেনি। তারিখ নিয়ে এত কি চিন্তা করছে ফেলুদা? আর ও এত গম্ভীর কেন? আর হাতের আঙুলি বা মটকাচ্ছে কেন? পেমিয়াংচির আগের শহরের নাম গেজিং। এখনও দেখি নিশানের ছড়াছড়ি। এখান থেকে পেমিয়াংচি 3 মাইল। জিপ ক্রমশ ওপরে উঠছে। রাস্তা রীতিমতো চড়াই। এখানে গাছ কম, তবে উপরের দিকে চাইলেই দেখতে পাচ্ছি কালচে সবুজ রঙের ঘন বন। খানিকটা রাস্তা রীতিমতো খারাপ। জিপকে খুব সাবধানে চলতে হচ্ছে। মনে হলো এদিকে বৃষ্টিটা গ্যাংটকের চেয়ে বেশি হয়েছে। জিপ 4 হুইলে অতি সন্তর্পণে একটা গোলমেলে এবড়ো খেবড়ো রাস্তা পেরোলো। ঝাঁকুনির চোটে নিশিকান্তবাবুর মাথাটা জিপের ওপরের লোহার রডের সঙ্গে ঠকাং করে লাগায় ভদ্রলোক উড়িষ্যা বলে উঠলেন। একটু পরেই ক্রমে আলো কমে এলো। এটা শুধু মেঘের জন্য নয়। আমাদের জিপের এক পাশে এখন গাঢ় সবুজ পাতা আর সাদা ডালপালাওয়ালা গাছের বন। হেলমুট বলল, ওগুলো বার্চ গাছ, বিলেতে খুব দেখা যায়। এখন আমাদের জিপ এই বনের মধ্যেই রাস্তা দিয়ে চলেছে। আমাদের দুপাশেই বন, তার মধ্য দিয়ে আমরা চড়াই উঠছি সাপের মতো পেঁচালো রাস্তা দিয়ে। এবার আরও গভীর বন, আরও বড় বড় গাছ, ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া। জিপের হাওয়ায় ছাপিয়ে বনের ভেতর থেকে অচেনা পাখির তীক্ষ্ণ শীষ।
নিশিকান্ত বাবু বললেন, বেশ থ্রিলিং লাগছে। রাস্তা ফাঁকা হয়ে গেল, সামনে একটা সবুজ ঢিপি, ওপরে মেঘলা আকাশ, ক্রমে একটা বাংলো টালিওয়ালা ছাদ দেখা গেল। তারপর পুরো বাংলোটা, এই সেই ব্রিটিশ আমলের বিখ্যাত বাংলো। পিছনের দিকে আকাশের নিচে সবুজ থেকে আবছা নীল হয়ে যাওয়া থরে থরে সাজানো পাহাড়। জিপ নামলো, আমরা নামলাম। চৌকিদার বেরিয়ে এলো, আমাদের জন্য ঘর ঠিক করাই আছে। और कोई है यहाँ? শশধরবাবু জিজ্ঞেস করলেন। নেই সাব, বাংলো খালি হ্যায়। আর কেউ নেই? এবার ফেলুদা জিজ্ঞেস করলো। আর কেউ আসেনি? এসেছিল, তিনি কাল রাত্রেই চলে গেছেন, দাঁড়িওয়ালা চশমা পরা বাবু। চৌকিদারের কথা শুনে হেলমুটি সবচেয়ে বেশি হতাশ হয়েছে বলে মনে হলো। সে কাঁধ থেকে ক্যামেরা নামিয়ে ঘাসের ওপর বসে পড়ল। শশধরবাবু বললেন, যা বুঝেছি, ইমিডিয়েটলি কিছু করার নেই, একটা বাজে, অন্তত ডান হাতের ব্যাপারটা সেরে নেওয়া যাক। আমরা মালপত্র সমেত বাংলোর ভেতরে গিয়ে ঢুকলাম। দেখেই বোঝা যায় আদ্যিকালের বাংলো। কাঠের ছাদ, কাঠের মেঝে, সামনের দিকে কাঠের রেলিংওয়ালা বারান্দা, তাতে পুরনো ধরনের বেতের টেবিল চেয়ার পাতা। বারান্দা থেকে সামনের দৃশ্য অদ্ভুত সুন্দর। এখন মেঘ করে আছে, তা না হলে নাকি 22 মাইলের মধ্যেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এক পাখির ডাক ছাড়া চারিদিকে কোনো আওয়াজ নেই, সব নিঝুম নিস্তব্ধ। বারান্দা দিয়ে ঢুকে সামনের ঘরটা হলো ডাইনিং রুম। টেবিলের চারিদিকে চেয়ার পাতা রয়েছে, এক পাশে আবার দুটো আরাম কেদারা। শশধরবাবু তার একটায় বসে পড়ে ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন, আপনি ডিটেকটিভ হলেও আপনার অনুমান ঠিক কিনা সে বিষয়ে সন্দেহ হচ্ছিল, কিন্তু বৈদ্য লোকটা এভাবে পালানোতে এখন আমি কনভিন্সড এসএস তার এমন একটা দামি জিনিস যাকে তাকে দেখিয়ে খুব ভুল করেছে। হেলমুট বারান্দাতেই রয়ে গেল। নিশিকান্তবাবু বোধহয় বাথরুমের খোঁজে ভেতরের দিকে ঢুকে গেলেন। ফেলুদা বাংলোর অন্য ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো। আমি আর কি করি, খাবার টেবিলের পাশেই একটা চেয়ার পেতে বসে পড়লাম। এত দূর আসা বৃথা হবে? শেলভাঙ্কারের আততায়ী অল্পের জন্য হাত থেকে ফসকে বেরিয়ে যাবে? আমরা বোকার মতো দৃশ্য দেখে গ্যাংটকে ফিরে যাব? এসব কথা ভাবতেও খারাপ লাগছিল। ডাইনিং রুমের পিছন দিকে দুটো দরজা দিয়ে দুটো বেডরুম দেখা যায়। ডান দিকের দরজাটা দিয়ে ফেলুদা বেরিয়ে এলো, হাতে একটা লাঠি। এই লাঠিটাই ডক্টর বৈদ্যর হাতে দেখেছিলাম না? ভদ্রলোক এসেছিলেন ঠিকই, ফেলুদার গলার স্বর শুকনো আর ভারী, কারণ তিনি চিহ্নস্বরূপ তার লাঠিটা ফেলে গেছেন। ভেরি স্ট্রেঞ্জ। নিশিকান্তবাবু রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে ঢুকলেন। তারপর অদ্ভুত জায়গা বলে আমার পাশে চেয়ারটায় বসে বিশ্রী শব্দ করে হাই তুললেন। ফেলুদা বসল না, ফায়ার প্লেসের সামনে দাঁড়িয়ে ডক্টর বৈদ্যর লাঠিটা ডান হাতে নিয়ে বাঁ হাতের তেলোয় ঠক ঠক করে অন্যমনস্কভাবে ঠুকতে লাগলেন। শশধরবাবু বললেন, কই মিস্টার সরকার, আপনাদের ওই খাবারের বাক্সগুলো খুলুন, মিথ্যে খিদে বাড়িয়ে লাভটা কি? খাওয়া পরে হবে, কথাটা বলল ফেলুদা। আর যেভাবে বলল তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। নিশিকান্তবাবু উঠতে গিয়ে থতমত খেয়ে থপ করে আবার চেয়ারে বসে পড়লেন। শশধরবাবু অবাক হয়ে ফেলুদার দিকে চাইলেন, কিন্তু ফেলুদা আবার যে কে সেই। সে চেয়ারে বসলো, লাঠিটা টেবিলের ওপর শুইয়ে রেখে পকেট থেকে একটা চারমিনার বার করে ধরিয়ে দুটো টান দিয়ে বলল, ঘাটশিলায় আমার এক পুরনো বন্ধু রয়েছে। আপনি এখানে আসার আগে তো ঘাটশিলায় গিয়েছিলেন, তাই না শশধরবাবু? শশধরবাবু জবাব দিতে দেরি হলো না। হ্যাঁ, এক ভাগ্নের বিয়ে ছিল। আপনি তো হিন্দু। হঠাৎ প্রশ্ন করলো কেন ফেলুদা? তার মানে? শশধরবাবু ভুরু কুচকে তাকালেন ফেলুদার দিকে। নাকি বৌদ্ধ, না খ্রিস্টান, না ব্রাহ্ম, না মুসলমান? হোয়াট ডু ইউ মিন? বলুন না। হিন্দু, ন্যাচারালি। ফেলুদা গম্ভীরভাবে সিগারেটে টান দিয়ে দুটো রিং ছাড়ল। তার একটা বড় হতে হতে শশধরবাবুর মুখের কাছে গিয়ে মিলিয়ে গেল। কিন্তু ফেলুদার চোখে ভ্রুকুটি, দৃষ্টি সোজা শশধরবাবুর দিকে। আপনি আর আমরা তো একই দিনে একই সঙ্গে প্লেনে এলাম। আপনি তখন সবে ঘাটশিলা থেকে বিয়ে সেরে ফিরেছেন, তাই না? এতে আপনি গোলমালটা কোথায় দেখছেন মিস্টার মিত্তির? আপনার কথার কোনো মাথা মুন্ডু আমি খুঁজে পাচ্ছি না। ঘাটশিলার বিয়ের সঙ্গে আজকের ঘটনার কি সম্পর্ক? সম্পর্ক এই যে চৈত্র মাসে তো হিন্দুদের বিয়ে হয় না শশধরবাবু। ওটা যে নিষিদ্ধ মাস। ও মাসে কোনো লগ্নও নেই, শাস্ত্রের বারণ।
আপনি সেই চৈত্র মাসেই আপনার ভাগ্নের বিয়ে দিলেন? শশধরবাবু সিগারেট ধরাতে গিয়ে থেমে গেলেন, কিংবা পারলেন না। তার হাত দুটো কাঁপছে। আপনি কি ইমপ্লাই করছেন? কি বলতে চাইছেন আপনি? ফেলুদা নিরুত্তর। সে চেয়ে আছে শশধরবাবুর দিকে। তার চোখের পাতা নড়ছে না। প্রায় পুরো 1 মিনিট এইভাবে তাকিয়ে সে বলল, ইমপ্লাই করছি অনেক কিছু। 1 নম্বর, আপনি মিথ্যেবাদী, আপনি ঘাটশিলায় যাননি। 2 নম্বর, আপনি বিশ্বাসঘাতক। মানে? শশধরবাবু চেঁচিয়ে উঠলেন। আমরা জানি শেলভাঙ্কার কোনো একটা কারণে ভীষণ মুচড়ে পড়েছিলেন। সে কথা তিনি বীরেন্দ্রকে বলেছিলেন, যদিও কারণ বলেননি। অনেক সময় খুব কাছের কোনো লোকের দ্বারা প্রতারিত হলে এই জিনিসটা হয়। আমার বিশ্বাস সে লোক হলেন আপনি। আপনি ছিলেন তার পার্টনার। তিনি ছিলেন সরল বিশ্বাসী মানুষ। তার সন্দেহ বাতিকটা ছিল একেবারেই ছিল না ওটা। সুতরাং তাকে ঠকাবার অনেক সুযোগ ছিল। আপনি সেই সুযোগ নিয়েছিলেন। কিন্তু তিনি সে ব্যাপারটা জেনে ফেলেছিলেন এবং জানতে পেরে তার মন ভেঙে গেছিল। তার জানার ব্যাপারটা আপনি জানতে পেরে আর জানার পর তাকেই সরাবার জন্য পথ খুঁজছিলেন। বোম্বেতে সেটা সুবিধা হয়নি। তিনি সিকিমে এলেন। আপনার আসার কথা ছিল না, আপনিও এলেন। হয়তো তিনি আসার পরের দিনই আপনি, মানে নট শশধর বোস বা ডক্টর বৈদ্য, অর্থাৎ ছদ্মবেশী শশধর বোস। বৈদ্য শালভাঙ্কারের সঙ্গে আলাপ করল গণৎকার সেজে। তার বিষয়ে জানা কথাগুলোই তাকে বলল, তাকে ইমপ্রেস করল। দুজনে একসঙ্গে গুম্ফায় গেলেন বীরেন্দ্রর খোঁজ করতে। আপনি নিশ্চয়ই গাড়ির ব্যবস্থা করেছিলেন। পথে পিছন দিক থেকে মাথায় লাঠি বাড়ি মেরে তাকে অজ্ঞান করলেন। ড্রাইভারকে আগেই হাত করেছিলেন, পয়সায় কি না হয়। তারপর গাড়ি ফেলে দেয়া, তারপর পাথর ফেলা আপনার ওই লাঠির সাহায্যে। তখনও শেলভাঙ্কার মরেননি। হয়তো তিনি শেষ মুহূর্তে আপনাকে চিলে ফেলেছিলেন এবং সেই কারণেই মরবার আগে আপনার নাম করেন। ননসেন্স! শশধরবাবু চিৎকার করে উঠলেন। কি আবোল তাবোল বকছেন আপনি? কি প্রমাণ আছে যে আমি ডক্টর বৈদ্য? ফেলুদা এবার একটা অদ্ভুত প্রশ্ন করে বসল। আপনার আংটিটা কোথায় গেল শশধরবাবু? শশধরবাবু কীরকম ভ্যাবাচাকা খেয়ে গেলেন। আমার? হ্যাঁ, আপনার। আপনার মা লেখা সোনার আংটি। আঙুলে দাগ রয়েছে অথচ আংটি নেই কেন? ও, ওটা? শশধরবাবু ঢোক গিললেন। ওটা আঙুলে টাইট হচ্ছিল, তাই। ভদ্রলোক কোটের পকেট থেকে আংটি বার করে দেখালেন। মেকআপ চেঞ্জ করে পরতে ভুলে গেছিলেন, তাই না? ওই একই আঙুলের দাগ সেদিন মোমবাতির আলোয় দেখেছিলাম শশধরবাবু। তখনই একটা খটকা লেগেছিল, কিন্তু কেন তা বুঝতে পারিনি। শশধরবাবু চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিলেন। ফেলুদা গর্জন করে উঠল, বসুন, আরও আছে। শশধরবাবু বসলেন, ঘাম মুছলেন। ফেলুদা বলে চলল, শেলভাঙ্কার খুন হলো। ডক্টর বৈদ্য তার পরের দিন বললেন কালিম্পং যাচ্ছেন লামার সঙ্গে দেখা করতে। আসলে কিন্তু তা নয়। আসলে ডক্টর বৈদ্য ওরফে শশধর বোস চলে এলেন কলকাতায়। এদিকে শশধর বোস আগেই টেলিগ্রাম করেছিলেন অ্যারাইভিং 14th। সেটা পেয়ে শেলভাঙ্কার বিস্মিত ও বিচলিত হন, কারণ আপনার সিকিমে আসার কোনো কথা ছিল না এবং শেলভাঙ্কার আপনাকে অ্যাভয়েড করতে চাইছিলেন। যাই হোক, আপনি 14th এলেন, কারণ এই আশাটাই হবে আপনার অ্যালিবাই। 14ই এসে শেলভাঙ্কারের মৃত্যুতে আক্ষেপের ভান করে আপনি 15ই বললেন বোম্বে ফিরছেন। আসলে আপনি বোম্বে যাননি, গ্যাংটকের আশেপাশেই কোথাও রয়ে গেছিলেন গা ঢাকা দিয়ে। সেদিনই সন্ধ্যায় ডক্টর বৈদ্যর বেশে আপনি আমাদের ভেলকি দেখালেন। আপনি জেনেছিলেন আমি ডিটেকটিভ, তাই আপনি পেমিয়াংচি রওনা হবার আগে পাথর গড়িয়ে আমাকে সাবার করার চেষ্টা করেছিলেন এবং আপনি রুম টেকে আমাদের ফলো করে গিয়ে ঘরের মধ্যে একটা বিকট হু করে আওয়াজ হলো। কান্না আর ভয়ের মাঝামাঝি। ইনি নিশিকান্ত সরকার। বসুন নিশিকান্তবাবু, ফেলুদা বলল। আর লুকিয়ে লাভ নেই। আপনি খুনের জায়গায় গিয়েছিলেন কেন, আর কাকে দেখিয়েছিলেন সেখানে? নিশিকান্তবাবু হাত দুটোকে হ্যান্ডস আপ করার মতো মাথার ওপর তুলে আবার সেই রকমই কোকিয়ে উঠে বললেন, মশাই, জানতুম না ওই মূর্তিটা এত ভ্যালুয়েবল। তারপর যখন জানলুম টিবেটান ইনস্টিটিউটে আপনিই গেছিলেন। হ্যাঁ স্যার, আমি। চাইতেই অন দি স্পট 1000 টাকা দিয়ে দিলেন, তাই সন্দেহ হলো। তাই গেলাম। তা বলে কি না ইউনিক জিনিস, তাই ভাবলেন মরা লোকের পকেটে মারতে
ক্ষতি কি? বিশেষ করে এককালে যে জিনিসটা আপনারই ছিল। সেই আর কি। কিন্তু আপনি সেদিন খুনের জায়গায় কাউকে দেখেননি? না স্যার। আপনি না দেখলেও সে আপনাকে নিশ্চয়ই দেখেছিল এবং ভেবেছিল আপনি তাকে দেখে ফেলেছেন, নইলে আর আপনাকে শাসাবে কেন? তা হবে। মূর্তিটা কোথায়? মূর্তি? নিশিকান্তবাবু যেন আকাশ থেকে পড়লেন। ফেলুদাও অবাক। সে কি, আপনি তাহলে? হঠাৎ একটা হুড়মুড় করে শব্দ আর তার সঙ্গে একটা কেলেঙ্কারি। শশধরবাবু তার চেয়ার থেকে উঠে একটা প্রচণ্ড লাফ দিয়ে দরজার মুখে দাঁড়ানো হেলমুটকে এক ধাক্কায় ধরাশায়ী করে বাংলো থেকে বেরিয়ে গেলেন। দরজা একটাই, আর তার সামনে হেলমুটের গড়িয়ে পড়া শরীর। তাই ফেলুদা পেরোতে 10 সেকেন্ডের মতো দেরি হয়ে গেল। সবাই যখন বাইরে পৌঁছেছি তখন জিপের ইঞ্জিন গর্জন করে উঠল। এই ড্রাইভারটাকেও নিশ্চয়ই হাত করা ছিল, আর সে সেই ধরনের বিপদের জন্যই তৈরি ছিল। শশধরবাবুকে নিয়ে জিপ প্রচণ্ড বেগে ঢাল বেয়ে বনের দিকে এগিয়ে গেল। এদিকে আমাদের জিপটাও গর্জিয়ে উঠেছে, কারণ থন্ডু বুঝেছে যে আমরা নিশ্চয়ই ফলো করব। কিন্তু তার আর দরকার হলো না। গাড়ি অদৃশ্য হবার আগেই ফেলুদার রিভলভারের দুটো অব্যর্থ গুলি তার পিছনের দুটো টায়ারকে ফাঁসিয়ে দিল। জিপটা রাস্তার একদিকে কেতরে গিয়ে একটা গাছের ধাক্কা লেগে থেমে গেল। দেখলাম শশধরবাবু লাফিয়ে পড়ে ঊর্ধ্বশ্বাসে বনের দিকে ছুটলেন। ড্রাইভারটা উল্টো দিক দিয়ে বেরিয়ে জিপের স্টার্টিং হ্যান্ডেলটা উঁচিয়ে এগিয়ে এলো। ফেলুদা তাকে অগ্রাহ্য করে ছুটল বনের দিকে, আমরা তিনজন তার পেছনে। ড্রাইভারকে নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের থন্ডুপও তার জিপের হ্যান্ডেলটা নিয়ে তার প্রতিদ্বন্দ্বীর দিকে এগিয়ে চলেছে। আমরা চারজন অন্ধকারে বনের ভেতর ঢুকে চারদিকে ছড়িয়ে পড়ে প্রায় 10 মিনিট খোঁজার পর হেলমুটের একটা হাঁক শুনে তার দিকে গিয়ে দেখি শশধরবাবু একটা প্রকাণ্ড বুড়ো গাছের পাশে দাঁড়িয়ে অদ্ভুত মুখ করে অদ্ভুতভাবে লাফাচ্ছেন আর ছটপট করছেন। আরও কাছে যেতে বুঝলাম যে তাকে জোঁকে ধরেছে। একটা নয়, অন্তত 200-300 লকে জোঁক। তার দুই পায়ের হাঁটু অবধি আর কাঁধে ঘাড়ে কনুইয়ের কাছটায় কিলবিল করছে। হেলমুট বলল, ভদ্রলোক বোধহয় এই আলগা শেকড়টায় হোঁচট খেয়ে মাটিতে পড়েছিলেন, তাতেই এই দশা। ফেলুদা শশধরবাবুর কোটের কলার ধরে টেনে হিঁচড়ে তাকে বনে বার করলো। তারপর আমাকে বলল, দৌড়ে গিয়ে জোঁক ছাড়ানো লাঠিগুলো নিয়ে আয়। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা ডাক বাংলোর বারান্দায় বসে আছি। হেলমুট বাইরে দাঁড়িয়ে অর্কিডের ছবি তুলছে। থন্ডু গেজিন থেকে পুলিশ নিয়ে এসেছে। মূর্তিটা শশধরবাবুর কাছেই পাওয়া গেছে। খুনের সময় মূর্তিটা নেবার কথা তার খেয়াল হয়নি। পরের দিন সেটার কথা মনে পড়ায় লোভ সামলাতে না পেরে খুনের জায়গায় ফিরে গিয়ে সেটা একটা ঝোপের পাশ থেকে খুঁজে বার করেন। উনি যখন মূর্তি নিয়ে উঠে আসছেন তখন নিশিকান্তবাবু একই উদ্দেশ্যে নামছেন। নিশিকান্ত শশধরকে দেখেননি, কিন্তু শশধর নিশিকান্তকে দেখেছে, আর সেই থেকেই তাকে শাসাতে শুরু করেছে। আরও একটা ব্যাপার, বোম্বেতে নাকি শশধরবাবুর একটি সাগরেদ ছিল, তার সঙ্গে গ্যাংটক থেকেই শশধরবাবুর টেলিফোনে যোগাযোগ ছিল। সেই সাগরেদি নাকি ফেলুদার টেলিফোন ধরে এবং ফেলুদার টেলিগ্রামটা খবরই নাকি গ্যাংটকে শশধরবাবুকে জানায়। ফেলুদার সঙ্গে পান এনেছিল। চিবোতে চিবোতে নিশিকান্তবাবুকে বলল, আপনিও যে একটি ছোটোখাটো ক্রিমিনাল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নেহাত আপনার ভাগ্য ভালো, তাই আপনি জমকান্তটা ফিরে পাননি। পেলে আপনার জন্য একটা শাস্তির ব্যবস্থা করতেই হতো। নিশিকান্তবাবু কাচুমাচু ভাব করে বললেন, পানিশমেন্ট তো হয়েছেই স্যার। 3খানা জোঁক বেরিয়েছে আমার ডান পায়ের মোজার ভেতর থেকে। অনেক রক্ত খেয়েছে ব্যাটারা, ফলে বেশ উইক বোধ করছি। যাই হোক, ঠাকুরদাদার সংগ্রহ করা কোনো তিব্বতী জিনিস আশা করি ভবিষ্যতে বিক্রি করবেন না। এই নিন আপনার বোতাম। এই প্রথম লক্ষ্য করলাম ভদ্রলোকের শার্টের গলার সবচেয়ে নিচের বোতামটা নেই। নিশিকান্তবাবু বোতামটা ফেরত দিয়ে তার চারকোনা গোঁফের নিচে সেই পুরনো হাসিটা হেসে বললেন, থ্যাঙ্কস।